সহজ পাঠ গল্প পাঠে আমাদের আজকের পাঠ সমরেশ বসুর শহীদের মা। শরীরের মধ্যে যেন কেঁপে উঠল। বিমলা চোখ বুজলেন। তার যেন স্পষ্ট মনে হলো পেটের মধ্যে কি একটা নড়ে উঠল। চোখ বুঝে ঠোঁটে ঠোঁট টিপে পেটের মধ্যে নড়ে ওঠাটা অনুভব করতে চাইলেন। সামনের উনুনে তরকারি চাপানো চড়বড় করে শব্দ হচ্ছে। জল নেই, এখনই কড়াই লেগে পুড়ে যাবে। বিমলা তথাপি নড়তে পারলেন না। সমস্ত অনুভূতি দিয়ে নিজের গর্ভে যেন কান পেতে রইলেন। আর তার বুকের মধ্যে যেন নিঃশব্দে বাজতে লাগলো, বাদল বাদল রয়েছিস। পর মুহূর্তেই তাঁর শরীরটা আরেকবার কেঁপে উঠল। ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। চোখ খুলে উনুন থেকে কড়াটা নামিয়ে উঠে দাঁড়ালেন। চোখের দৃষ্টিতে একটু ব্যাকুল অস্থিরতা। বাইরের দিকে কান পেতে কিছু যেন শুনতে চাইলেন। তারপরে দরজার দিকে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালেন। তরকারিটা ওভাবে ফেলে গেলে নষ্ট হয়ে যাবে। উনুনের কাছে নামানো কড়াটার দিকে একবার তাকালেন, কিন্তু বিমলা স্থির থাকতে পারলেন না। নষ্ট হয় হোক, কাঁচা থাকুক, ছাই হয়ে যাক। চোখ ফিরিয়ে নিয়ে রান্নাঘরের বাইরে এলেন। আকাশে ঘন মেঘ, পূবে বাতাস বইছে। উঠোনের একধারে টগর গাছটা বাতাসের ঝাপটায় নুয়ে পড়ছে। এক বছরের শিউলি গাছটাও মাটিতে নুয়ে পড়তে চাইছে। বাড়িটা নিঝুম। কাঠের ফ্রেম, টিনের দেওয়াল, মাথায় টিনের চাল। মনে হয় বাড়িতে কেউ নেই। তথাপি বিমলা যেন পা টিপে টিপে উঠোনে নেমে এলেন। পাশের বাড়িতে কণার মা যেন কাকে কি বলছে। বিমলা ফণি মনসার বেড়া ডিঙিয়ে সেদিকে একবার দেখলেন। কণাদির বাড়িটা দেখা যায়, লোকজন দেখা যায় না। তিনি চোখ ফিরিয়ে আবার ঘরের দরজা খোলা বাড়িটার দিকে তাকালেন। কারোর কোনো সাড়া শব্দ নেই। বাতাসে তাঁর মাথার চুল কপালে পড়ছে। দূর থেকে দেখলে কাঁচা চুল বলে মনে হয়, কিন্তু পাক ধরেছে। চওড়া সিথেই বাসি সিঁদুরের দাগ, হাতে শাঁখা নোয়া আর বিবর্ণ কয়েক গাছা সোনার চুড়ি। সেমিজের উপরে খয়েরি পাড়ের সাদা শাড়ি। ময়লা হয়েছে, হলুদের দাগ লেগেছে। পৌঢ় বয়সেও শরীর বেশ শক্ত। মুখের রেখাতেই বয়সটা যেন বাড়িয়ে দিয়েছে। দেখলে মনে হয় অল্প বয়সে সুশ্রী আর সবল ছিলেন। এখন তার চওড়া শরীর যেন শক্ত আর কঠিন। বিমলা কয়েক মুহূর্ত উঠোনে দাঁড়িয়ে রইলেন। তারপরে সামনের দিকে না গিয়ে রান্নাঘরের পিছনে গেলেন। ফণি মনসার বেড়া ঘেঁষে বাড়ির পিছন দিয়ে এগিয়ে চললেন। ঘরগুলোর পিছন দিকের সব জানালাই বন্ধ। ঘর যেখানে শেষ, কোণে একটা জবা ফুলের গাছ। বিমলা দাঁড়ালেন। সামনে রাস্তা, উত্তর দক্ষিণে লম্বা। কলোনির রাস্তা, পাকা না, ঘেঁষ ছাইয়ের রাস্তা। বিমলা উত্তর দিকে মুখ ফিরিয়ে তাকালেন। উত্তর দিকে রাস্তা যেখানে পশ্চিমে মোড় নিয়েছে, সেই দিকে তাকালেন। যেখানে মোড়ের একপাশে কয়েকটা ইট এক জায়গায় এখনো জড়ো হয়ে পড়ে আছে, সেইখানটা দেখলেন। ওখানে শহীদ বেদি হয়েছিল। কয়েক মাসের মধ্যে ভাঙতে ভাঙতে গোটা কয়েক ইটে এসে ঠেকেছে। কেউ তুলে নিয়ে গেলেই আর কোনো চিহ্ন থাকবে না। কারা বেদিটা ভাঙল, ইটগুলো কোথায় গেল, কেউ জানে না। বিমলা দেখেছেন প্রথম প্রথম পাড়ার একটা কুকুর বেদিটার গা ঘেঁষে শুয়ে থাকত। এখন থাকে না। গোটা কয়েক ইট ছাড়া আর এখানে কিছু নেই। বিমলা আপন মনে মাথা নাড়লেন। তার ঠোঁট নড়ল। না, বাদল ওখানে নেই। বাদলকে শ্মশানেই দাহ করা হয়েছিল। মাস তিনেক আগে বেদিটা যখন তৈরি হলো, তখন ওরা বিমলাকে ডাকতে এসেছিল। বাদলের মা বিমলা, শহীদের মা, তাই ওরা ডাকতে এসেছিল। বাদলের বন্ধুরা, পার্টির ছেলেরা। শুধু বিমলাকেই ওরা ডাকতে এসেছিল। এ বাড়িতে আর কাউকে না। বাদলের বাবাকে না, বাদলের দুই দাদাকেও না। বাদলের বাবা হরপ্রসাদ অন্য পার্টির লোক। দুই দাদা কৃপাল আর দয়াল দুজনেই দুটো আলাদা আলাদা পার্টির মেম্বার। চারজন চার পার্টির লোক। বাদলের দলের ছেলেরা কেবল বিমলাকেই ডাকতে এসেছিল।
শহীদের মাকে। বিমলা গিয়েছিলেন ওইখানেই, ওই একটু দূরে পশ্চিমের মোড়ে, রাস্তার ধারে, এখন যেখানে কয়েকটা ইট জড়ো হয়ে পড়ে আছে, শহীদ বেদির শেষ চিহ্ন। কেন গিয়েছিলেন বিমলা জানেন না। বাদলের পার্টির ছেলেরা এসে বলেছিল, মাসিমা আপনি একবার চলুন। বিমলা গিয়েছিলেন যেন ঘোর লাগা আচ্ছন্নের মতো। তার দুদিন আগে 18 বছরের বাদলকে ওইখানেই কারা পিটিয়ে মেরেছিল। বিমলার চোখের সামনে এখনো স্পষ্ট ক্ষতবিক্ষত বাদল, মুখে মাথায় শরীরের নানান জায়গায় রক্ত জমাট। নিথর বাদলকে এ বাড়ির উঠোনে ওরা নিয়ে এসেছিল। বাদল সব থেকে ছোট ছেলে, বিমলার শেষ সন্তান। না, তারপরেও দুটি হয়েছিল, বেদ বাঁচেনি। বাদলের পরে আর কেউ ছিল না। নিহত বাদলকে দেখে বিমলা একবার চিৎকার করে কেঁদে উঠেছিলেন। উঠোনে পড়ে বাদলকে একবার জড়িয়ে ধরেছিলেন। আপন মনেই কেঁদে উঠে বলেছিলেন, কে তোকে এমন করে মারল ওরে বাদল। উঠোন জুড়ে মানুষের মেলা। কিছুক্ষণ পর চালিতে করে ফুল ছড়িয়ে মালা জড়িয়ে ওরা বাদলকে নিয়ে গিয়েছিল। হরিবোল ধ্বনি দেয়নি, স্লোগান দিয়েছিল, কমরেড বাদল জিন্দাবাদ, খুন কা বদলা খুন। কিন্তু বিমলা আর ভালো করে কাঁদতে পারেননি। ডাক ছেড়ে কান্না যাকে বলে, তেমন করে কাঁদতে পারেননি। সময়ে অসময়ে, কাজে অকাজে হঠাৎ চোখে জল এসে পড়েছে, জল মুছেছেন। দুদিন পরে ওই বেদিটা তৈরি হয়েছিল। বাদল যেদিন খুন হয় সেদিন কলোনির স্কুলের মাঠে একটা সভা হচ্ছিল। অন্য কোনো দলের সভা, বাদলের না। সেখান থেকে কি একটা গোলমাল পাখি উঠেছিল। সঠিক কথা কেউ কিছুই বলতে পারেনি। সন্ধ্যের ঘোরে বাদলকে নাকি কারা তাড়া করেছিল। বাদল বাড়ির দিকে দৌড়ছিল, কিন্তু মোড় পেরিয়ে আসতে পারেনি। কেউ বলে বাদল একলা ফিরছিল, ওর খুনিরা আগে থেকেই মোড়ে অপেক্ষা করছিল। আরও অনেক রকম কথা। কোনটা সত্যি কোনটা মিথ্যে বিমলা বুঝতে পারেন না। বাদলের চিৎকারে লোকজন ছুটে গিয়েছিল, যখন গিয়েছিল তখন সব শেষ। রক্তাক্ত নিহত বাদল ছাড়া সন্ধ্যের ঘোরে সেখানে আর কাউকে দেখতে পাওয়া যায়নি। পুলিশ এসেছিল, বাদলের পার্টির লোকেরা নাকি কার নাম বলেছিল, তাদের কাউকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হত্যাকারী বলে যাদের নাম করা হয়েছিল, তাদের মামলা দায়ের করা হয়েছিল, তারা এখন সকলেই জামিনে খালাস পেয়ে ঘুরে বেড়াচ্ছে। কেস চলছে অথচ যেন ব্যাপারটা কিছুই না। বাদল খুন হওয়ার দুদিন পরে শহীদ বেদি তৈরি হয়েছিল। এই দুদিনের মধ্যেও ছোটোখাটো সংঘর্ষ হয়েছে, একটা দোকান ঘর পুড়ে ছাই হয়েছিল। কেন তা বিমলা জানে না। বিমলা কেন শহীদ বেদির কাছে গিয়েছিলেন তাও জানেন না। গিয়ে একবার দাঁড়িয়েছিলেন। 15-16টা ইট ধাপে ধাপে সাজিয়ে চুন সুরকো দিয়ে গাঁথা হয়েছিল। চুন দিয়ে লেপে সাদা বেদির গায়ে বাদলের নাম লেখা হয়েছিল। বিমলাকে ঘিরে বাদলের পার্টির ছেলেরা সেই একই স্লোগান দিয়েছিল, কমরেড বাদল জিন্দাবাদ, খুন কা বদলা খুন ইত্যাদি। একটি ছেলে যেন বাদলের নাম করে কী সব বক্তৃতা করেছিল। সব কথা বিমলার কানে যায়নি। তিনি আচ্ছন্নের মতো দাঁড়িয়েছিলেন, আবার আচ্ছন্নের মতোই বাড়ি ফিরে এসেছিলেন। রান্নাঘরে গিয়ে রাঁধতে বসেছিলেন। বাড়িতে আর কেউই নেই। হরপ্রসাদ, কৃপাল, দয়াল খাবে, রান্না না করলে চলবে কেন? যেমন আচ্ছন্নের মতো গিয়েছিলেন তেমনিভাবেই এসে রান্নার কাজে লেগেছিলেন, কিন্তু কারোর সঙ্গে কথা বলেননি। কৃপা দয়ালের সঙ্গে না। হরপ্রসাদ নিজে এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়েছিলেন, যেন খানিকটা আপন মনেই বলেছিলেন, কতদিন বলেছি ওই দলটার সঙ্গে মিশিস না, কথা শুনলি তো? বিমলা কোনো জবাব দেননি। হরপ্রসাদ তবু দাঁড়িয়েছিলেন। একটু থেমে একটা নিঃশ্বাস ফেলে আবার বলেছিলেন, এখনকার এসব পার্টি খুন খারাপি ছাড়া কিছুই জানে না, কিন্তু যার গেল তার গেল, কেউ দেখতে আসবে না। বাদলকে তো আর ফিরে পাবো না। হরপ্রসাদ চুপ করেছিলেন। বিমলা কোনো জবাব দেননি। উনুনের দিকে ঝুঁকে বসেছিলেন। হরপ্রসাদ যেন একটা নিঃশ্বাস ফেলেছিলেন। বলেছিলেন, যাই হোক, মনকে শক্ত করো, এছাড়া আর কী করবার আছে? আমার দেরি হয়ে গেছে, অফিস চলে যাচ্ছি, খাবার একদম ইচ্ছে নেই। হরপ্রসাদ চলে গিয়েছিলেন। এছাড়া আর কোনো কথাই হয়নি। তবে এই 3 মাসে মাঝে মধ্যেই ওই কথাটা বলেছেন,
মনকে শক্ত করো, বাদলকে তো আর ফিরে পাওয়া যাবে না। বিমলা সে কথার কোনো জবাব দেননি। সংসারের কথা বলেছেন, দৈনন্দিন জীবনে কি দরকার, কি আনতে হবে, এই কথা সব বলেছেন, কিন্তু বাদলের বিষয়ে কোনো কথা বলেননি। কৃপাল দয়াল কোনো কথাই বা বিমলাকে বলেনি। কৃপাল চাকরি করে, দয়াল বেকার, কিন্তু ওরা ভিন্ন ভিন্ন দলের লোক। বাড়িতে ওরা নিজেদের মধ্যে কম কথা বলে। গামছা, তেল, সাবান, চান করার কথা বলে, সিনেমা থিয়েটারের কথাও বলে। দলের কথা একেবারে না। খিদে পেলে বিমলার কাছে শুধু খেতে চায়, দোকান বাজার করে দেয়, কি আনতে হবে না হবে জিজ্ঞেস করে। বাদলের বিষয়ে কোনো কথা হয় না, যেন ওদের ভাই মরেনি, অন্য পার্টির একটা ছেলে মরেছে, হয়তো নিজেদের পার্টির লোকের সঙ্গে কথা হয়। বাড়িতে কোনো কথাই নেই। বিমলা জবা গাছের গা ঘেঁষে ভাঙা বেদির দিকে দেখছেন। বাদল ওখানে নেই। বাদলকে শ্মশানে দাহ করা হয়েছিল, কিন্তু বাদল আজ বিমলার সারা শরীরে জেগে রয়েছে। আজ 19শে শ্রাবণ, আজ সেই দিন। এখন 11টা বাজে। 18 বছর আগে এই দিনে এই সময় বাদল পৃথিবীর মুখ দেখবার জন্য বিমলার পেটে অশান্ত হয়ে উঠেছে। বাড়িতে তখন কেউ নেই, বিমলা একলা। পূর্ণ গর্ভ, যে কোনো সময়ে বাদল ভূমিষ্ঠ হতে পারে, এ সময়ে ব্যথা উঠেছিল। ডাক্তার কবিরাজের দরকার ছিল না। বিমলা নিঃশঙ্ক। তিনি সবই বুঝতে পারছিলেন। অভিজ্ঞতা তাঁর শরীরের প্রতিটি অনুভূতির মধ্যে ব্যথা উঠতেই বুঝতে পেরেছিলেন সেটা নিষ্ফল ব্যথা নয়, সময় আসন্ন। 18 বছর আগে এই দিনে এই সময়ে উপর ঝান্তি বৃষ্টি পড়ছিল। একেবারে একলা থাকা উচিত নয়। বিমলা কোনো রকমে পাশের বাড়িতে কণার মায়ের কাছে গিয়েছিলেন। ব্যথায় রুদ্ধ চুপি চুপি স্বরে বলেছিলেন, দিদি, আর সময় নেই। কণার মা ব্যস্ত হয়ে উঠেছিলেন। তাড়াতাড়ি সব কাজ ফেলে বিমলার সঙ্গে চলে এসেছিলেন। কণা তখন 6-7 বছরের বয়স, সে মেয়ে। তাকে পাঠিয়েছিলেন মেঘুর মা বিধবা বুড়িকে ডাকতে। আজকালকার মতো ঢাকঢোল পিটিয়ে বিমলাদের প্রসব হতো না, মেঘুর মাই খালাস করাতো। মেঘুর মা বুড়ি হয়ে এসেছিলেন, বিমলাকে দেখেছিলেন, বলেছিলেন, হ্যাঁ, আসল ব্যথা, আর বেশি দেরি নেই। কণার মা তাড়াতাড়ি রান্নাঘর খালি করে দিয়েছিলেন। সেই ঘরেই বাদল হয়েছিল। তখন এ বাড়ির চেহারা অন্যরকম ছিল। টিনের দেওয়াল ছিল না, পাকা মেঝে ছিল না, ছেঁচা বেড়ার দেওয়াল, মাথায় তখনও টিনের চাল, কাঁচামাটির মেঝে। বিমলা রান্নাঘরে মাদুরের উপর শুয়ে বসে ব্যথার তীব্রতা সহ্য করেছিলেন। কণার মা কী করবে ভেবে পাচ্ছিল না। তারও যেন ব্যথা উঠেছিল। বিমলা নিঃশ্বাস বন্ধ করে ব্যথা খাচ্ছিলেন। দাঁতে দাঁত চেপে স্থির থাকবার চেষ্টা করছিলেন। তার মধ্যে ভেবেছিলেন, কি আসছে, ছেলে না মেয়ে? হরপ্রসাদের স্বাদ ছিল মেয়ে যেন হয়। হরপ্রসাদের স্বাদ, বিমলারও স্বাদ, দুটি ছেলের পর একটি মেয়ে। কিন্তু তার শেষ গোগানির সঙ্গে যে ভূমিষ্ঠ হয়েছিল সে ছেলে। মেঘুর মায়ের হাত বিমলার পেটে চেপেছিল। তখনও ফুল পড়েনি। আর একটি ব্যথার অপেক্ষা। তার মধ্যেই বিমলা লহমায় দেখে নিয়েছিলেন রক্তে আর লালায় মাখানো একটি ছেলে। তখনও গলায় কান্না ফোটেওনি, ছোটোখাটো এক-আধটা গোঙানি মাত্র। ফুল পড়ার পরে প্রথম গম্ভীর স্বরে কেঁদে উঠেছিল, ওয়া ওয়া করে। মেঘুর মা নাড়ি কাটতে কাটতে বলেছিল, কত বড়, যেন পেট থেকে 1 বছরের ছেলে বেরোলো। দেখে মনে হচ্ছে মাতৃমুখী। মাতৃমুখী। বিমলা তাকিয়ে দেখেছিলেন, বুঝতে পারেননি। মেঘুর মায়ের কোলের দিকে তাকিয়েছিলেন, আর হঠাৎই নিজের কোলটা বড় ফাঁকা মনে হয়েছিল। মেয়ে না হোক, নারী ছেঁড়া ধন, কোলে নিতে ইচ্ছে করেছিল। সে কথা বলতে পারেননি। মনে মনে বলেছিলেন, মাতৃমুখী ছেলে সুখী হয়। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কণার মা বিমলাকে সাব্যস্ত হয়ে উঠতে সাহায্য করেছিলেন, দুধ গরম করে খেতে দিয়েছিলেন। মেঘুর মা নতুন শিশুকে গরম জল দিয়ে ধুয়ে মুছিয়ে কাঁথায় মুড়ে বিমলার কোলে তুলে দিয়েছিল। বলেছিল, বুঝেছি রে বাপু, জলের তোড়ে এলি, বাপের যেমন এরকম তোড়ে টাকা আসে। কি বাদুলে ছেলে বাবা। জগদ্রবণ বৃষ্টি মাথায় করে এলো। জগৎ সংসার ভাসানো বৃষ্টিই বটে। উঠোনটা জলে থই থই করছিল। তখন রান্নাঘরের অবস্থাই বাকি। এখন তো অনেক পাকাপোক্ত ব্যবস্থা। তখন মাথার উপরে ক্যানেস্তারের গোঁজা মিলের চাল,
ঘরের এখানে সেখানে টপ টপ করে জল পড়ে। বিমলা একটা কোণ বেছে নিয়ে ছেলেকে বুকের কাছে ঢেকে শুয়েছিলেন। কণার মা চলে গিয়েছিলেন, তার তো সংসারের কাজ। মেঘুর মা ছিলেন, তার ওটাই কাজ। নবজাতককে বুকের কাছে নিয়েও কৃপাল দয়ালের কথা বিমলার মনে পড়েছিল। ওরা তখন স্কুলে গিয়েছিল। বিমলার দুশ্চিন্তা, যা দুরন্ত তার ছেলেরা বৃষ্টি মাথায় করে স্কুল থেকে বেরিয়ে পড়েছে কিনা কে জানে। বৃষ্টিতে ভেজার ইচ্ছে হলে মাস্টারমশাইরা কি আর ধরে রাখতে পারবে? হরপ্রসাদের কথা মনে পড়েছিল। অফিসে যাবার ইচ্ছে ছিল না, বিমলায় জোর করে পাঠিয়ে দিয়েছিলেন। হরপ্রসাদ বাড়িতে থেকে কি করবে? খানিকটা ছটপট করা ছাড়া তো কিছুই করার নেই। তার চেয়ে অফিসের কাজে থাকলে ভালো থাকবে। এদিককার ব্যবস্থা যা করবার বিমলাকেই করে রেখেছিল। কণার মাকে খবর দেওয়া, মেঘুর মাকে ডেকে নিয়ে আসা এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার তো নয়। পোয়াতি মেয়ে মানুষ ছিল বিয়োবে, তার জন্য পাড়া দূরের কথা, বাড়ির মাথায় করার কিছুই নেই। ভালোভাবেই সব হয়ে গিয়েছিল, কাকপক্ষিতেও টের পায়নি। ঝমঝম বৃষ্টির শব্দে আশেপাশে কেউ নতুন ছেলের কান্নাও শুনতে পায়নি। বিমলা নবজাতককে স্তন চেনাবার চেষ্টায় মুখের কাছে ছুঁয়ে দিচ্ছিলেন। প্রথমটা একটু ধরিয়ে দিতে হয়। শিশুর মুখের দিকে চেয়ে ভেবেছিলেন এটি আবার কেমন হবে কে জানে। সকলের বেলাতেই এই কথাটি মনে হয়েছিল, কৃপাল দয়ালের বেলাতেও। সব মায়ের কি এমন মনে হয় কে জানে। কৃপাল দয়ালের পরে আরও দুটি হয়েছিল, তারা বেঁচে নেই। এটি কি করবে কে জানে। ভাবতে ভাবতে বুকের কাছে আরও চেপে ধরলেন। মুখের দিকে তাকিয়ে দেখেছিলেন, মেঘুর মা বলেছে মাতৃমুখ। বলেছে খুব দুষ্টু হবে এই ছেলে। মাতৃমুখ ছেলে কেবল সুখী হয় না, দুষ্টু হয়। কি দুষ্টুমি করবে? বিমলাকে জ্বালাতন করবে? বিমলা মনে মনে হেসেছিলেন। কোন ছেলেটা না জ্বালিয়েছে? কৃপাল দয়াল যে দুরকম দুরন্ত, এও সেই রকম হবে। একই গাছের ফল তো, তা হোক। ছেলেপিলে তো দুরন্ত হবেই, তার জন্য বকুনি খাবে, মার খাবে, আবার ভুলেও যাবে। কৃপাল দয়াল যেরকম করে, ওদের দৌড়াতে এক এক সময় অস্থির হয়ে পড়েন, তখন না মেরে উপায় থাকে না। এও দুষ্টুমি করলে মার খাবে। নবজাতক কেঁদে উঠেছিল। বিমলা মনে মনে হেসেছিলেন, বলেছিলেন এখন তো মারছি না, কাঁদছিস কেন? বড় হো তখন দেখব। বলতে বলতে বুকের কাছে তুলে স্তন গুজে দিয়েছিলেন। সদ্যজাত শিশু তো তা নিতে পারে না। তখন দুধেতে পলতে ভিজিয়ে ভিজিয়ে মুখে দিয়েছিলেন। চুষে চুষে খেয়েছিল। বিমলা কোনো কথাই ভোলেননি। এই তো সেদিনের কথা। প্রত্যেকটা কথাই স্পষ্ট মনে আছে। কৃপাল দয়ালের কথাও মনে আছে। ওরা জন্মেছিল পদ্মার ওপারে নিজের ভিটেই। বাদল এই বাড়িতে জন্মেছিল। বৃষ্টি একটু ধরতেই কাক ভেজা হয়ে কৃপাল আর দয়াল বাড়ি এসেছিল। আতুর মানতে চায়নি, আগেই ভাইকে দেখতে এসেছিল। দয়াল তো বায়না ধরেছিল সে ভাইকে কোলে নেবে। মেঘুর মা ধমকে দিয়েছিল। বিমলা সস্নেহে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নিরস্ত করেছিলেন। বলেছিলেন কাল চান করবার আগে ভাইকে কোলে নিস। সন্ধেবেলা হরপ্রসাদ বাড়ি এসে আগেই আতুর ঘরের দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন। গলা খাঁকারি দিয়েছিলেন। দরজাটা বন্ধ ছিল। বিমলা বুঝতে পেরে মেঘুর মাকে বলেছিলেন কৃপার বাবা এসেছে, দরজাটা খুলে দাও। মেঘুর মা দরজা খুলে দিয়েছিলেন। হরপ্রসাদ বিমলাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কেমন আছো? বিমলা সে কথার কোনো জবাব দেননি। হেরিকেনের আলোর সামনে ছেলেকে তুলে ধরেছিলেন। হরপ্রসাদ গম্ভীরভাবে শব্দ করেছিল তারপর হঠাৎ এসে বলেছিলেন রূপবান ছেলে হয়েছে মনে হচ্ছে, এবারটা বাপের মতো হয়নি। বিমলা ওসব কথা ভোলেন না। সব কথা মনেও আছে তার, থাকে। হরপ্রসাদ কেন ও কথা বলেছিলেন তাও তিনি বুঝতে পেরেছিলেন। একবার হরপ্রসাদের মুখের দিকে তাকিয়েছিলেন। বাপের খুশি মুখ দেখলে বোঝা যায় হরপ্রসাদ খুশিই হয়েছিলেন। বিমলা একটু গর্ববোধ করেছিলেন। ভেবেছিলেন এই মুখ দেখে হরপ্রসাদ এখন আর মেয়ের কথা মনে রাখেননি। মেঘুরমা বলেছিল রূপবান তো হবেই মাতৃমুখ চেয়ে। তখন বৃষ্টি পড়ছিল। হরপ্রসাদ রান্নাঘরের দরজায় ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়েছিলেন। নামটা তখনই তার মুখ থেকে বেরিয়ে এসেছিল। একটা জবর বাদুলে, একেবারে বাদলা। ইতিমধ্যে বিনা এসে পড়েছিল। কলোনিরই বিধবা মেয়ে। আগে থেকে ঠিক করা ছিল বিমলার প্রসব হলে সে রান্নাবান্না করবে। বিনা বড় ঘরের বারান্দায় রান্না চাপিয়েছিল। হরপ্রসাদ কৃপাল আর দয়ালকে নিয়ে গল্পে মেতেছিলেন। সেদিন আর ওদের পড়তে বসা হয়নি। বিমলা সবই শুনতে পেয়েছিলেন।
এদিকে মেঘুর মা নানান খানা বকবক করছিল। বিমলা বুকে সন্তান নিয়ে কেমন একটা নিবিড় স্বস্তি বোধ করছিলেন। আজ সেই দিন, 18 বছর আগের সেই দিন। এখন বেলা 11টা। চুপ করে বসে চোখ বুজলে বিমলা চমকে চমকে উঠছেন। পেটের মধ্যে যেন কিছু নোট চড়ে উঠছে। বাদল নাকি বাদল? ঘরের কোণে জবা গাছ ঘেঁষে দাঁড়িয়ে আছেন বিমলা। ভাঙা শহীদ বেদির দিকে তাকিয়ে চোখ বুজলেন। হ্যাঁ, আবার মনে হচ্ছে পেটের মধ্যে ভ্রূণ নড়ছে। ঠোঁটে ঠোঁট টিপে বুকের কাছে হাত দুটো জড়ো করলেন। এ আবার কি? এরকম মনে হচ্ছে কেন? সন্তান জন্ম দেবার ক্ষমতা তাঁর অনেক কাল গত হয়েছে। আজকে এমন করে তাঁর গর্ভের মধ্যে নড়ে চড়ে বেড়াচ্ছে। বাদল কি তার শরীরের মধ্যে মিশে আছে? তিনি মনে মনে ডাকলেন, বাদল, বাদল, মা, ও মা। কৃপালের গলা। কৃপাল ডাকছে। বিমলা সাড়া দিলেন না, নড়লেন না। যেন দাঁড়িয়েছিলেন যেমনভাবে তেমনি করে দাঁড়িয়ে রইলেন। তার মুখ শক্ত হয়ে উঠল, সমস্ত শরীরটাই শক্ত হয়ে উঠল। দৃষ্টি ভাঙা শহীদ বেদির দিকে। ছেলেদের ডাকে কোনোদিন সাড়া দিতে ভোলেন না। আজ বিমলার মুখে সাড়া নেই, আজ তিনি সাড়া দেবেন না। দাঁড়িয়ে থাকতে থাকতে আস্তে আস্তে তার মনে পড়ল কৃপাল দয়াল ভাইকে নিয়ে ছোটবেলায় কেমন খেলা করত। কৃপাল দয়াল পিঠোপিঠে ছিল। বাদলের বয়স কম ছিল। মাঝখানে দুজন মারা গিয়েছিল। দয়ালের প্রায় 7 বছরের ছোট বাদলকে ওরা কোলে করে বেরিয়েছিল। মায়ের কাজের সময় দেখাশোনা করেছে। ছোট ভাইটিকে দুজনেই ভালোবাসত। কাড়াকাড়ি করে খেলতো। ছোট ভাইকে কিছু না দিয়ে দুজনে মুখ তুলতো না। পিঠোপিঠি হলে তা হতো না। কৃপাল দয়ালের তো রোজ ঝগড়া মারামারি লেগেছিল। ওরা দুজনে ছিল সমানে। ওদের মারামারি থামাতে বিমলাকে লাঠি তুলতে হতো। হরপ্রসাদও শাসন করতেন, কিন্তু বাদলকে নিয়ে দুজনেই কাড়াকাড়ি। সব কথাই মনে আছে বিমলার। বাদল যখন কথা বলতে শিখেছিল তখন কৃপাল দয়াল জিজ্ঞেস করতো বাদল কাকে বেশি ভালোবাসে, কার কাছে থাকতে চাইতো। লোভী শিশু, সে বুঝতে পারতো কাউকেই সে হারাতে চায় না। দুই দাদারই মন জুগিয়ে কথা বলতো বিমলা। আড়ালে মুখ টিপে হাসতেন, মনে বলতে বলতেন, এক ফোঁটা ছেলের চালাকি দেখো। হরপ্রসাদও ছোট ছেলেটিকে ভালোবাসতেন। কৃপাল দয়াল যত না আদর কাটতে পেরেছে, কোলে চাপতে পেরেছে, বাদল সব কিছুই বেশি পেয়েছে। কিন্তু সে সবই ছেলেবেলার কথা। তখন সংসারের চেহারা ছিল অন্যরকম। হরপ্রসাদ চাকরি করতেন আর প্রকাশ্যেই রাজনীতি করতেন। অবসর সময় নিজের দল নিয়ে মেতে থাকতেন। বিমলা তাতে কোনো কিছু যায় আসেনি কোনো দিন। পুরুষ মানুষ কত কিনা করে থাকে, মেয়েদের তো সেসব ভাবতে গেলে চলে না। বিমলা বরং মনে মনে খুশি হয়েছিলেন। হরপ্রসাদ দর্শনের সঙ্গে ঘুরছে, বেড়াচ্ছে, সভা সমিতি করছে। তবু নেশা ভাঙ করে তো বাজে আড্ডায় তো সময় নষ্ট করে না, টাকা পয়সাও নষ্ট হয় না। সবাই হরপ্রসাদ বলে ডেকে নিয়ে যায়। পাড়ার একজন গণ্যমান্য লোক, বাহিরের মতো, সংসারের মতো, স্ত্রী পুত্রদের নিয়ে গরিব মধ্যবিত্তের জমজমাট পরিবার। আস্তে আস্তে কৃপাল দয়াল বড় হয়ে উঠতে লাগলো। ওদের পিছনে বাদল যত বড় হয়ে উঠতে লাগলো, সবাই যেন কেমন বদলে যেতে লাগলো। বাদল দাদাদের সঙ্গে আর পাচ্ছিল না সঙ্গ। ওরা তখন বাইরের জগৎ নিয়ে ব্যস্ত। ওদের কোথায় কি দল বন্ধু সেসব নিয়ে ব্যস্ত। বাড়িতে ওদের দেখা পাওয়া ভার। বাদলও ওর জগৎ খুঁজে নিয়েছিল। ওরও বন্ধু ছিল, খোলাখুলি খেলাধুলো ছিল। বিমলা ওসব দেখেছেন। বিশেষ করে কখনো কিছু ভাবেননি, বরং মনে হয়েছে এরকমই হয়, সকলেরই হয়। বড় হচ্ছে তো সব, সকলেই যে যার আলাদা পথে ফিরছে। কেবল হরপ্রসাদ বিরক্ত হচ্ছিলেন। কখনো রাগ, কখনো ক্ষোভ প্রকাশ পাচ্ছিল, বিশেষ করে কৃপাল আর দয়ালের উপর। বিমলা হরপ্রসাদের কাছে শুনতেন কৃপাল দয়াল কলেজে ঢোকে নাকি রাজনীতি করছে। ছাত্ররা সবাই করে, কৃপাল দয়ালের কি দোষ বিমলা ভেবে পেতেন না। একটা কথা বুঝতে পারতেন, হরপ্রসাদ যে রাজনীতি করে কৃপাল দয়াল তা করে না। বিমলা বলতেন, কলেজে ওরা কি করছে তা নিয়ে মাথা ঘামিয়ে কী লাভ। হরপ্রসাদ রেগে জবাব দিতেন, ওসব রাজনীতি নামে গুন্ডামি, আমার পয়সায় কলেজে পড়ে ওসব চলবে না। তোমার ছেলেদের একথা জানিয়ে দিও। হরপ্রসাদের কথার ধরনে বিমলা মনে মনে রুষ্ট হতেন, আবার ভাবতেন, বাবা যেরকম বলে ছেলেদের সেরকম চলাই উচিত, তাহলে আর সংসারে কোনো গোলমাল থাকে না। কৃপাল দয়ালকে তিনি বলতেন, কলেজে যাস পড়তে, সেখানে আবার ওসব কি, তোদের বাবা পছন্দ করে না। ওদের এক জবাব ছিল, ওসব তুমি বুঝবে না মা। একমাত্র বাদলকে নিয়ে তখন কোনো দুশ্চিন্তা ছিল না। হরপ্রসাদেরও কোনো অভিযোগ ছিল না। মায়ের সঙ্গে বাদলের সব বেশির ভাব। সংসারের কাজে কর্মে বাদলকেই পেতেন। বকে
বকে ধমকে করাতে হতো, তবু করত। কিন্তু দিনে দিনে সংসারের চেহারাটা বদলে যাচ্ছিল। কৃপালের সঙ্গে সঙ্গে প্রথম হরপ্রসাদের লাগলো। বাইরের বিবাদ ঘরে এসে ঢুকেছিল। কেবল তর্কাতর্কিতেই শেষ হতো না। হরপ্রসাদ ক্ষেপে উঠতেন, ক্ষেপে উঠে যা তা বলতেন। কৃপাল মাথা নোয়াতো না, সে হরপ্রসাদের দিকে জ্বলন্ত চোখে চেয়ে থাকত। বিমলা এসে কৃপালকে সরিয়ে নিতেন, সরিয়ে দিয়ে বলতেন, সরে যায় এখান থেকে, বাপের মুখে মুখে কথা বলতে লজ্জা করে না। বিমলা হরপ্রসাদের উপর খুশি হতেন না। কৃপাল তোর ছেলে, বাইরের শত্রু ছিল না। কিন্তু শুনলে সেই রকমই মনে হতো। কেবল কৃপালের সঙ্গে না, দয়ালের সঙ্গে হরপ্রসাদের একই ব্যাপার ঘটত। বিমলা মনে করতেন কৃপাল দয়াল একই দলের। বিমলার সে ভুল ভাঙতেও দেরি হয়নি যখন দেখেছিলেন দুজনের মধ্যে তর্ক ঝগড়া, নিতান্ত বাড়ির মধ্যে। আর বিমলা সামনে থাকতেন বলে ওরা মারামারিটা করতে পারতো না। এত দলাদলি কিসের বিমলা বুঝতে পারতেন না। সবাই মিলে একটা দল করলেই তো মিটে যায়। কিন্তু বাড়িতে তখন তিনটে দল, হরপ্রসাদ, কৃপাল, দয়াল। আরেক দলে বিমলা আর বাদল। তবে বাদল একেবারে নিরপেক্ষ ছিল না। ছোটদা দয়ালের দিকে ওর টান বেশি, বলতো ছোটদা ঠিক বলে। বিমলা জিজ্ঞেস করতেন কেন? বাদল বলতো আমাদের স্কুলের সব ওপর ক্লাসের ছেলেরা ছোটদাকে মানে। ছোটদা গেটে দাঁড়িয়ে বক্তৃতা দিলে সব ছেলেরা ধর্মঘট করে বেরিয়ে আসে, তাই বুঝি ছোটদার মতো হবি? সে বিষয়ে বাদল কিছু বলতো না। ওর জবাব ছিল, তা আমি কি করে জানবো? বিমলা বলতো, ওসবের মধ্যে যাস নি তুই, দেখছিস না বাড়িতে কীরকম অশান্তি। যত দিন যাচ্ছিল অশান্তির চেহারাটা বদলে গিয়েছিল। হরপ্রসাদ, কৃপাল, দয়াল কেউ কারোর সঙ্গে কথা বলতো না। বিমলা রান্নাবান্না করেন, ওরা এসে খায়, রাত্রে শোয়। কৃপাল দয়াল রোজ রাত্রে বাড়িতেও থাকে না, পড়াশোনা হচ্ছিল না। কৃপাল একটা চাকরি জোগাড় করে নিয়েছিল, দয়ালেরও সেই অবস্থা, পড়া হবে না, কিন্তু কেবল পার্টি করলে চলবে না, ওরও একটা চাকরি চাই। ইতিমধ্যে বাদল বড় হয়ে উঠেছিল। ক্লাস 10-এ পড়বার সময় ওর টাইফয়েড হয়ে পড়ে। বিমলার ভেতরটা ভয়ে গুটিয়ে গিয়েছিল। নানান অশুভ চিন্তা তার মাথায় এসেছিল। এতখানি বড় বয়সে কোনো সন্তান তাকে হারাতে হয়নি, এমন ভারী রোগও কারো হয়নি। তখন দেখা গিয়েছিল কৃপাল ডাক্তার ডেকে এনেছিল। দয়াল বসে বসে বাদলের মাথায় বরফ দিয়েছিল, রক্ত বিষ্ঠা পরীক্ষা করবার জন্য নিয়ে গিয়েছে। হরপ্রসাদ উদ্বিগ্ন মুখে বাদলের বিছানার সামনে বসে থেকেছেন। তখন তো বাদল কোনো পার্টি করে না, করলে কি চেহারা হতো কে জানে। বিমলার চোখের সামনে ভেসে উঠল শ্মশান যাত্রার ছবি। এ বাড়ির উঠোন থেকেই ক্ষতবিক্ষত রক্তাক্ত বাদলকে শ্মশানে দাহ করতে নিয়ে গিয়েছিল। মৃতদেহ ঘিরে ছিল বাদলের বন্ধুরাই, ওর পার্টির লোকেরা। কৃপাল দয়াল সেখানে এসে দাঁড়ায়নি, বোধহয় দাঁড়াতে পারেনি। হরপ্রসাদ একটু দূরে দাঁড়িয়েছিলেন, তাকে কেউ কথা বলেনি, তাকে কেউ একটা কথা বলেনি, তিনিও বলেননি। বাদলকে ওর বন্ধুরাই কাঁধে করে নিয়ে গিয়েছিল। বাবা নয়, ভাইরা নয়, পার্টির ছেলেদের কাঁধে বাদলের মৃতদেহ শ্মশানে গিয়েছিল। হরপ্রসাদ চুপ করে দাঁড়িয়েছিলেন, দাদারা বাড়িতে ছিল না। টাইফয়েডের সময় বাদল যদি পার্টি করত তাহলে কি হতো কে জানে। শ্মশান যাত্রার মতোই হতো। বাবা দাদারা তো দূরে দূরে সরে থাকতো। পার্টির কাছে বাবা ছেলে ভাই বলে কিছুই নেই। পার্টির পরিচয় একমাত্র পরিচয়। একে কেমন পার্টির করা বলে বিমলা বোঝেন না। বিমলা শুধু সংসারটা মাথায় করে রেখেছেন, কিন্তু পার্টি তাহলে সব? বিমলার চোখে যেন আগুনের আঁচ লাগে। এক মুহূর্তের জন্য তাঁর দৃষ্টি ফিরে আসে শহীদ বেদি থেকে। তিনি বাড়ির দিকে ফিরে তাকান, ঘাড় ফিরিয়ে পিছনে তাকিয়ে গোটা বাড়িটাকে যেন একবার দেখে নেবার চেষ্টা করেন। কোথায় গেলে শুনছ? হরপ্রসাদের গলা। বিমলাকে ডাকছেন। বিমলা সাড়া দিলেন না, মুখ ফিরিয়ে নিলেন। আবার তাকালেন ভাঙা শহীদ বেদির দিকে। তার মনে পড়ল আজ যেন কিসের ছুটি। কৃপাল, হরপ্রসাদ কেউই কাজে যায়নি, কিন্তু বিমলা সাড়া দেবেন না। আজ আর এ সময় তিনি সাড়া দিতে পারছেন না। তার ভিতরে কি যেন ঘটছে। 18 বছর আগে এই দিনে এই সময়ে যা ঘটেছিল, তাঁর সারা শরীর যেন সেই ভাব। ওই বেদিতে না, শ্মশানে না, বাদল যেন তাঁর ভেতরে রয়েছে। বাদল পৃথিবীতে আসতে চাইছে। বাদল যখন টাইফয়েড থেকে সেরে উঠেছিল তখন ছেলেটা বড় রুগ্ন হয়ে গিয়েছিল। মনে হতো ওকে শিশুর মতো কোলে নেওয়া যায়। প্রায় 1 বছর পড়া নষ্ট হয়েছিল, তা হোক, তবু প্রাণে বেঁচেছিল। বিমলার সেটাই সান্ত্বনা। কৃপাল দয়ালের অসুখ হলেও সেই রকম হতো।
হরপ্রসাদের অল্প স্বল্প অসুখ করলেও বিমলা উদ্বিগ্ন হয়ে ওঠেন। লোকটা যাই করে বেড়াক, শরীরের দিকে যেন খুব একটা শক্ত না। তাছাড়া হরপ্রসাদ তো একমাত্র কাণ্ডারি, স্বামীকে তিনি কখনো কোনো কারণে অযত্ন করেননি। বাদল রুগ্নতা কাটিয়ে আস্তে আস্তে ভালো হয়ে উঠেছিল। আগের মতো স্বাস্থ্য না, তার চেয়েও যেন সুন্দর হয়ে উঠেছিল। ও বরাবরই একটু কম কথা বলতো বিমলার মতো। বিমলা কথা কম বলেন। বেশির কথা বলবার অবকাশ এ সংসারে তাকে দেয়নি। সারাটা সংসার তাঁর মাথায়। স্বামীপুত্রদের খাওয়া দাওয়া, দেখাশোনা, বাসন মাজার, ঘর পরিষ্কার করা ছাড়া সবই তাঁর নিজের হাতে। বাদল কথা কম বলতো। বিমলা মনে করতেন বাদল কৃপাল দয়ালের পথ ধরবে না। বাড়িতে 3টি পার্টির লোক, কারো সঙ্গে কারো সদ্ভাব নেই, কথাবার্তা বন্ধ। বাদল সব দেখেছে, শুনেছে, দেখে শুনে ও পথে আর যাবে না। বিমলা ভুল ভেবেছিলেন। কলেজে ঢুকবার আগেই বিমলার কানে এলো বাদল আরেকটা পার্টিতে ঢুকেছে। বিমলা বলেছিলেন, তুই ওসব পার্টি করতে যাচ্ছিস? বাদলের কথা কম, সে মায়ের কথার জবাব দেয়নি। কিন্তু হরপ্রসাদ ছাড়েননি। কৃপাল দয়ালের সঙ্গে যেরকম ঝগড়া করেছেন তেমনি করেই বাদলকেও বকেছেন, ধমকেছেন। বলেছেন, তুই গিয়ে একটা খুনি পার্টির সঙ্গে জুটেছিস। বিমলা অবাক হয়ে শুনেছিলেন বাদল ওর বাবাকে বলেছে, আমাদের পার্টি খুনি পার্টির না। হরপ্রসাদ চিৎকার করে বলেছেন, আলবাত খুনি পার্টি। অতগুলো গুন্ডা বদমাইশ লোচ্চা ছাড়া ও পার্টিতে কোনো ছেলে নেই। তুই আমাকে শেখাতে আসিস না। বাদল বলেছিল, আমি কাউকে কিছু শেখাতে যাচ্ছি না। বিমলা মনে হয়েছিল বাদলকে তিনি যেন চিনতে পারছেন না। ও শান্ত আর গম্ভীরভাবে ওর বাবার কথার জবাব দিচ্ছিল। কৃপাল দয়ালের মতো গলা চড়িয়ে উত্তেজিত হয়ে কথা বলেন। বিমলা অবাক হয়ে ভেবেছিলেন, বাদল কবে থেকে ওরকম কথা বলতে শিখল? ও যেন কত বড় হয়ে গিয়েছে, কত কি বোঝে। অবাক হওয়ার সঙ্গে সঙ্গে একটু রাগও হচ্ছিল। বাদল যদি ছেলে মানুষের মতো চিৎকার চেঁচামেচি করতো তাহলেই যেন বিমলা খুশি হতেন। অথচ আবার বাদল ওরকম করে কথা বলছিল বলে একটা গর্ববোধও তার হচ্ছিল। কিন্তু হরপ্রসাদ দুরকম কথা জানতেন না। ঠিক যেমনভাবে কৃপাল দয়ালকে বলেছিলেন তেমনিভাবে বাদলকে বলেছিলেন, ওসব কোনো কথা আমি শুনতে চাই না। এ বাড়িতে থাকতে হলে তোকে ওই পার্টি ছাড়তে হবে। হরপ্রসাদের এ ধরনের কথা বিমলার কখনো ভালো লাগে না। মানুষটা কথায় কথায় বাড়িতে থাকার খোঁটা দেয় কেন? বাদল ওর বাবার সে কথার কোনো জবাব দেয়নি, সামনে থেকে সরে গিয়েছিল। হরপ্রসাদ নিজের মনে গজগজ করেছিলেন, যারা দেশ করতে জানে না, কেবল ধ্বংস করতে চায়, তাদের আমি আমার বাড়িতে থাকতে দিতে চাই না। তারা যে যার নিজের রাস্তা দেখে নিক গিয়ে। এমনি অনেক কথা বলেছিলেন। বিমলাও হরপ্রসাদের সামনে থেকে সরে গিয়েছিলেন। লোকটা কেবল বকতে ধমকাতেই জানে। কখনো দেখা গেল না মাথা ঠান্ডা রেখে ছেলেদের কিছু বোঝাবার চেষ্টা করছে, যেমন কৃপাল দয়ালের সঙ্গে করেছে। বাদলের সঙ্গে সেরকম কথা বলেছিল। বিমলার বুক ভরা অশান্তি আর উদ্বেগ। শেষ পর্যন্ত বাদলের উপরে তাঁর রাগ হয়েছিল। সংসারে এত কিছু থাকতে পার্টি ছাড়া আর কি কিছু করার নেই? বাদলটাও শেষ পর্যন্ত সেই একই পথে চলে গেল। তিনি বাদলকে বলেছিলেন, তুই লেখাপড়া করবি, খাবি দাবি খেলা করবি, তুই কেন আবার পার্টি করতে গেলি? বাদল শান্তভাবে বলেছিল, আমি তো কারো ক্ষতি করছি না। বিমলা রেগে বলেছিল, সব ক্ষতি টুতি জানি না। একটা সংসারের মধ্যে তোরা সব এক একটা পার্টি নিয়ে থাকবি, নিজেদের মধ্যে ঝগড়া করবি, এসব আমি সহ্য করতে পারছি না। তুই এসব পার্টি টাটি ছাড়। বাদল গম্ভীরভাবে বলেছিল, আমি বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করতে চাই না, পার্টি আমি ছাড়তে পারবো না। বিমলা বলেছিলেন, তা ছাড়বি কেন? তাহলে যে আমার একটু সুখ হয়। বুঝেছি আমি না মরলে তোরা বাপ ভাইয়ের কেউ পার্টি ছাড়বি না। আমি কোথায় আছি? এটা কি একটা সংসার? কতগুলো পার্টি ছাড়া এ বাড়িতে কিছু নেই। বিমলার গলা বন্ধ হয়ে এসেছিল, চোখে জল এসে পড়েছিল। আবার বলেছিলেন, এবার আমাকেও একটা পার্টিতে গিয়ে ঢুকতে হবে। মায়ের কথা শুনে বাদল বোধ একটু বিচলিত হয়েছিল। বলেছিল, তুমি এরকম করছো কেন? বলছি তো আমি বাবা দাদাদের কারোর সঙ্গে লড়তে যাচ্ছি না। কিন্তু বাদলের সে কথা টেকেনি। কখনো কৃপাল, কখনো দয়াল, কখনো বা হরপ্রসাদের সঙ্গে তর্কাতর্কি বিবাদ লেগেই ছিল। বাইরের অশান্তি বাড়িতে দানা বেঁধেছিল। বাইরে যত গোলমাল, বাড়িতে এসে তার বোঝাপড়া চলেছিল। সকলেই আলাদা আলাদা করে বাদলের সঙ্গে বোঝাপড়া করেছিল। বিমলা সেই সব কথা থেকেই বুঝতে পারতেন বাদল রীতিমতো পার্টির কাজ করছে, লেখাপড়া ওর মাথায় ছিল না। প্রথম কৃপালেই একদিন বিমলাকে বলেছিল, বাদলা খুব বেড়ে উঠেছে, ওকে সাবধান করে দিও, কোন দিন কি একটা ঘটে যাবে, তখন আর কিছু করার থাকবে না। বিমলা বলেছিলেন, আমাকে বলতে এসেছিস কেন? নিজের ভাইকে নিজেরা বোঝাতে পারিস না? ও বোঝাবার মতো
বোঝাবার বাইরে চলে গেছে। বিমলা তিক্ত করেই জবাব দিয়েছিলেন, আর তোরা বুঝি ভেতরেই আছিস? তুই নিজে পার্টি ছাড়তে পারছিস না? কৃপাল বলেছিল, আমার যা বলবার বলে দিলাম। বাদলা আগুন নিয়ে খেলা করছে, রোজ মাস্তানি আর মারামারি করে বেড়াচ্ছে। সকলেরই বিরুদ্ধে এক অভিযোগ। বিমলার সামনে এসে কৃপালই যে কেবল বাদলের বিরুদ্ধে শাসিয়েছে তা নয়, দয়ালু একইভাবে শাসিয়েছে। বিমলার সব থেকে অবাক লেগেছিল হরপ্রসাদও যখন এরকমভাবে শাসিয়েছে। বলেছে, তোমার ছোট ছেলেকে বলে দাও এখানে এখনও সময় আছে, ও যেন সাবধান হয়ে যায়। ওর বড় পাখনা গজিয়েছে, ও পাখনা পুড়ে যাবে। বিমলার বুকের মধ্যে সেদিন একবারে কেঁপে উঠেছিল, কিন্তু হরপ্রসাদের উপর রাগও হয়েছিল। বলেছিলেন, নিজের ছেলেকে নিজে বোঝাতে পারো না? তুমি তো আর ছেলে মানুষ নও। তুমি পার্টি ছাড়তে পারো না, তারপরে ছেলেকে বলতে পারো না, সবাই এসে আমার কাছে বলছো। হরপ্রসাদ বলেছিল, তুমি ওসব বুঝবে না, আমার পার্টি ছাড়ার কিছুই নেই, আমি ওদের মতো গুন্ডা পার্টি করছি না। কিন্তু বাদলা যেভাবে বাড়িয়ে তুলেছে, ও একটা কিছু না ঘটিয়ে ছাড়বে না। বিমলা তিক্ত রাগে বলেছিলেন, আমাকে ওসব কথা বলে লাভ নেই। আমি তোমাদের সংসারে একটা দাসী বাঁধিয়াছি, তোমাদের খেদমত খাটছি, আর তোমরা লড়াই করছো। এবার আমাকে তোমরা রেহাই দাও। বিমলা হরপ্রসাদের কাছ থেকে সরে গিয়েছিলেন, শুনেছিলেন। তারপরে হরপ্রসাদ আপন মনে বকবক করেছিল, বাদলার মরণ ধরেছে, পার্টির নেতাদের উস্কানিতে ও নিজেকে কি একটা ভাবতে আরম্ভ করেছে। বিমলার বুকের মধ্যে আবার কেঁপে উঠেছিল। বাবা হয়ে হরপ্রসাদ কেমন করে বলেছিল ছেলেটার মরণ ধরেছে? কেবল বাদলের বেলায় না, হরপ্রসাদ সকলের বেলাতেও কথা বলেছেন। কৃপাল দয়ালের কথাতেও বলেছেন ওদের মরণ ধরেছে। হরপ্রসাদ কি ছেলেদের বাবা নয়? পিতৃত্বের মধ্যেও কি পার্টি কি বড়? ওদের কি ভ্রাতৃত্ব বলে কিছু নেই? পার্টির কি তার উপরে? এই সংসারের মাঝখানে বসে এই কথাটা কোনোদিন তিনি বুঝতে পারেননি। কেবল ভেবেছেন তাঁর ঘরের কেন এত অশান্তি, বাপ ছেলেরা মিলে একটা সুখের সংসার কি করতে পারতো না? তার বদলে ওরা একজনের বিরুদ্ধে কেবল মরণ ধারণাটাই দেখতে পেয়েছে। বিমলা বাদলকে বলেছিলেন, তোর বাবা দাদারা সবাই তোর নামে নালিশ করছে, তুই কি একটা আপদ বিপদ না ঘটিয়ে ছাড়বি না? বাদল বলেছিল, বিপদ আপদ ওর কি? ওরা চায় ওরা পার্টি করবে, আমি চুপচাপ বসে থাকবো। তা আমি কি থাকবো কেন? ওদের শাসানিকে আমি কাঁচকলাই ভয় পাই। বেশি ট্যান্ডাই করতে এলে আমরাও ছেড়ে কথা বলবো না। বিমলা তবু ধমকে বলেছিল, তুই কেন ওদের সঙ্গে লাগতে যাস? বাদল বলেছিল, আমি কেন লাগতে যাব? ওরাই আমাদের সঙ্গে লাগতে আসে। কেন তুই বাবা দাদাদের সঙ্গে মিলেমিশে থাকতে পারিস না? বাবা দাদারা বুঝি মিলেমিশে আছে, পার্টির ব্যাপারে কারোর সঙ্গে কারোর মিলমিশ হবে না। একটু চুপ করে থেকে আবার বলেছিল, পার্টির সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। তা বাবা আর দাদারা আমাকে যতই শাসাক, সবাই তো নিজেদের মধ্যে মারামারি করছে, আমার বেলাতেই খালি শাসানি, আমি কারোর পরোয়া করি না। তারপরেও মোক্ষম কথাটি বলতে ছাড়েনি, বাপের অমতে এসব করছিস, এরপর যদি তোর বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে? বাদল অনায়াসে বলেছিল, বের করে দেয় চলে যাব, তা বলে বাবার পার্টিকে সমর্থন করতে পারবো না। বিমলা যেন শাখের করাতের তলায় পড়েছিলেন। কোনোদিন তার শান্তি ছিল না। স্বামী পুত্রদের কারোরকে তিনি বুঝতে পারেননি। সংসারের মধ্যে 4টি পার্টির লড়াই চলেছে, একসঙ্গে বসে বাবা ছেলেদের খাওয়া উঠে গিয়েছিল। যদি বা কোনোদিন সবাইকে একসঙ্গে খেতে দিতেন, কেউ কারোর সঙ্গে একটি কথা বলতো না। কলের পুতুলের মতো সবাই নিঃশব্দে খেয়ে উঠত। মা কোথায় গেলে? এখন দয়াল ডাকছে। এর আগে কৃপাল ডেকেছে, হরপ্রসাদের ডাকাডাকি করেছে, বিমলা কোনো সাড়া দেননি। এবারও সাড়া দিলেন না। ওদের সকলের ডাকে চিরদিন সাড়া দিয়ে এসছেন, আজ তিনি ওদের ডাকে সাড়া দেবেন না। এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মোড়ের অবহেলিত ভাঙা শহীদ বেদির দিকে তাকিয়ে থাকবেন। ওইখানেই বাদলকে খুন করে ফেলে রেখে গিয়েছিল। আকাশ জুড়ে ঘন ঘন মেঘ, শনশন পূবে বাতাসের সঙ্গে এবার ইলশে গুঁড়ি ছাটের বৃষ্টি নেমে এলো। জবা গাছটা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে বিমলার গায়ে মুখে পড়তে লাগলো। তিনি নড়লেন না। তিনি তাঁর ওই রান্নাঘরটার দিকে ঢুকতে পারছেন না। 18 বছর আগে বাদলের ওই আতুর ঘরের দিকে ঢুকলেন। তার সমস্ত শরীরের মধ্যে কেমন একটা করছে। বিমলা স্থির থাকতে পারছেন না। তার পেটের মধ্যে যেন কেবলই কি একটা নড়ে চড়ে উঠল। বাদল নাকি? বাদল এখনো তার গর্ভে? বিমলা চোখ বুজে ঠোঁট টিপলেন। ব্যথা উঠছে নাকি তার পেটে? তার চোখের সামনে বাদলের সেই চেহারাটা আবার ভেসে উঠল, ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃত বাদল। সেই মূর্তির দিকে তাকিয়ে সকলের শাসানির কথা তার মনে পড়েছিল। এই 3 মাস ধরে বারে মনে জিজ্ঞাসা করেছেন, কারা মেরেছে বাদলকে? কৃপালের দল, দয়ালের দল না হরপ্রসাদের দল? সবাই অস্বীকার করেছে তাদের দল বাদলকে মারেনি। পুলিশ যাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে তারা অস্বীকার করেছে বাদলকে তারা মারেনি। অথচ সবাই শাসিয়েছে, সাবধান করেছে। কৃপাল, দয়াল, হরপ্রসাদের পার্টি ছাড়া আরও পার্টি আছে, কিন্তু স্বীকার করেনি কেউ বাদলকে কারা মেরেছে। সবাই অস্বীকার করেছে। বিমলাও জানেন না কাদের হাতে বাদলের রক্ত লেগে আছে। যতই অস্বীকার করুক, কোনো না কোনো পার্টির হাতেই বাদলের রক্ত লেগে আছে। সেটা কোন পার্টির? কৃপাল, দয়াল, হরপ্রসাদের কথাই তার আগে মনে আসে। ওরা সকলেই জানে বাদলের
মরণ ধরেছে, সকলে বলেছে সে কথা, অথচ তারা বিমলার স্বামী পুত্র। বাদল কি হরপ্রসাদের ছেলে ছিল না? কৃপাল দয়ালের ভাই ছিল না? কেবল কি একটা পার্টির ছেলে? ওদের বিরুদ্ধে পার্টির ছেলে কি একটা? বাদল কি এই সংসারের একমাত্র বিমলারই ছেলে? তাই যদি হয়, তবে বিমলা আজ ওদের ডাকে সাড়া দেবে কেন? দেবেন না সাড়া। বিমলা শুনতে পাচ্ছেন, ওরা সবাই তাকে ডাকাডাকি করছে। কৃপাল ডাকছে, হরপ্রসাদদেরও ডাকছেন। ওরা নিজেরা নিজেদের কারোর সঙ্গে কথা বলছে না, আলাদা আলাদা করে ডাকছে, মা ও মা, মা কোথায় গেলে, কই গো শুনছো, কোথায় গেলে? বিমলা টের পাচ্ছেন, বাড়িতে, উঠোনে, ঘরে ঘরে, রান্নাঘরে সবাই ডাকাডাকি করছে, প্রেস্টিজ ছাটে ছুটোছুটি করছে। শুনতে পাচ্ছেন দয়াল রান্নাঘরের কাছ থেকে কোনার মাকে চিৎকার করে ডাকছে, মাসিমা ও মাসিমা। কোনার মা জবাব শুনে বললেন, কি বলছিস রে দয়াল? মা কি আপনাদের বাড়িতে আছে? না তো, সকাল থেকে একেবারেও আসেনি তো। কোথায় গেল তোর মা? কি জানি, দেখতে পাচ্ছি না। রান্নাঘরের দরজা খোলা, কুকুর ঢুকে কড়ার তরকারি খেয়ে গেছে, রান্না বান্না কিছু হয়নি। কোনার মায়ের উদ্বিগ্ন গণা শোনা গেল, সে কি রে, তোর মায়ের তো এরকম কখনো হয় না, দেখ, খুঁজে দেখ কোথায় গেল। আমিও দেখছি, কোথাও যাননি। বিমলা বাড়িতেই আছেন, ভাঙা শহীদ বেদির দিকে দেখছেন। যারা বেদি তৈরি করেছিল তারাই বা আজ কোথায়? একটা শহীদ বেদি করেছিল, 3 মাসের মধ্যে সেটা ভেঙে পড়েছে। তাদেরই বা কী হারিয়েছে? তারা সেই যে শহীদ বেদিতে বিমলাকে ডেকে নিয়ে গিয়েছিল, তারপরে যে আর আসেনি। তারা যেমন পার্টি করেছিল তেমনি পার্টি করছে, এ বাড়ির বাবা ছেলেরাও করছে। বিমলারই শুধু হারিয়েছে। 10 মাস বাদলকে গর্ভে ধারণ করেছিল। তার নাড়ি ছেড়ে বাদল এই পৃথিবীতে এসেছিল 18 বছর আগে। কতক্ষণে বাদল পৃথিবীতে এসেছে। এতক্ষণে মেঘুর মা বাদলকে ধুয়ে মুছে দিচ্ছে, তার বুকের কাছে তুলে দিয়েছে, গম্ভীর স্বরে ওয়া ওয়া করে কাঁদছে। বিমলা তাকে স্তন চেনাবার চেষ্টা করছেন। বিমলা গায়ের মধ্যে কেঁপে উঠল। বিমলাকে তিনি যেন বুকের মধ্যে অনুভব করলেন। বাদল কোথাও নেই, শ্মশানে না, শহীদ বেদিতে না, তার বুকে আছে। বড় বউ হরপ্রসাদ ছাতা মাথায় দিয়ে এসে দাঁড়ান। বিমলার শরীর শক্ত হয়ে উঠল, ঠোঁটে ঠোঁট চেপে রইলেন। হরপ্রসাদ তাঁর ভাইদের মধ্যে সকলের বড়, পূর্ববঙ্গে 51বর্তী পরিবারে। বিমলাকে বড় বউ বলে সবাই ডাকে। হরপ্রসাদ কখনো কখনো তাকে ওই নামে ডাকেন। বিমলা কোনো জবাব দিলেন না। হরপ্রসাদ বললেন, আমরা তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, কি করছো? সে কথা হরপ্রসাদকে বলার দরকার নেই। বিমলা জানেন আজ বাদলের জন্মদিন। হরপ্রসাদ সে কথার মনে নেই। ছেলেদেরও কারো মনে থাকার কথা নয়। বিমলা বলতে পারেন না কবে কোন ছেলেকে তিনি প্রসব করেছেন। মুখে কিছু বললেন না। কেবল তিনি ছেলের জন্মদিনে ওদের একটু পায়েস রান্না করে খাইয়ে দেন। এতকাল দিয়ে এসেছেন, গত বছরে এই দিনে বাদলকে পায়েস রান্না করে খাইয়েছিলেন। বাদলের জন্য তাকে পায়েস রান্না করতে হতো না, এবার আর করতে হবে না। হরপ্রসাদের গলায় অসহায় বিস্ময়, কারণ তিনি বিমলার কিছুই বুঝতে পারছেন না। বলেই চললেন, রান্নাবান্না কিছুই করনি, আধ কাঁচা তরকারি কুকুরে খেয়ে গেছে, কি ব্যাপার তোমার? হরপ্রসাদ ব্যাপার কিছুই বুঝবেন না। বিমলা কিছুই বলতে চান না। তাঁর চোখের সামনে শিশু বাদল খেলা করে বেড়াচ্ছে। দুরন্ত দুষ্টু ছোট ছেলে ছুটে বেড়াচ্ছে, গায়ে হাতে পায়ে কাদা মাখা। তারপরে বাদল বড় হচ্ছে, কিশোর বাদল স্কুলে যাচ্ছে, মায়ের কাছে 2 পয়সার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে। বাদল ছাড়া বিমলার কাছে এখন আর কিছুই নেই। বাদল সকলের কাছে ও ছিল পার্টির ছেলে, সন্তান শুধু বিমলার। হরপ্রসাদের গলার শব্দে কৃপাল দয়াল এসে দাঁড়ায়। ওরা অবাক হয়ে মায়ের দিকে তাকায়। ওরা কেউই কারোর সঙ্গে কথা বলে না, নিজেদের মধ্যে কিছু আলোচনা করতে পারছে না। বিমলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হয়ে গিয়েছিল। কৃপাল বলেছিল, মা তুমি এখানে কি করছো? দয়াল জিজ্ঞেস করছো, কি হয়েছে? সবাই অবাক, সবাই বিমলাকে বুঝতে চাইছে, কিন্তু ওদের বোঝার কিছুই নেই। এরা তার স্বামী পুত্র, এদের ছেড়ে তিনি কোথাও যাবেন না, কিন্তু আজ তিনি ওদের সঙ্গে নেই। আজ ওরা সারাদিন পার্টি করতে চলে যাক। বিমলা আজ বাদলকে নিয়েই থাকবেন। বাদল এখন তাঁর বুকে। হরপ্রসাদ বললেন, ঘরে চলে বড় বউ, এখানে দাঁড়িয়ে ভেজো না। বিমলার দৃষ্টি মোড়ের ভাঙা বেদির দিকে স্পষ্ট করে বললেন, যাব না। 3 পার্টির লোক নিজেদের মধ্যে অবাক হয়ে চোখাচোখি করল। কৃপাল বলল, রান্নাবান্না করনি, আমরা খাবো কি? বিমলা নিচু পরিষ্কার গলায় বললেন, আজ আমি খেতে দিতে পারবো না। 3টে পার্টির লোক অবাক। বিমলা তাদের কাছে পার্টির থেকেও যেন জটিল হয়ে উঠেছে। দয়াল বলে উঠল, আমরা তবে কি করব এখন? বিমলা বললেন, তোরা আজ তোদের পার্টির কাজে যা, আমাকে ডাকিস না। অন্তহীন বিস্ময়ে 3 জনেই চুপ। বিমলা ওদের সামনে থেকে সরে গিয়ে ফণিমনসার বেড়া ঘেঁষে দাঁড়ালেন। 3 জনকেই দেখল। 3 জনের চোখেই অপরিচয়ের দৃষ্টি, যেন স্বামী চিনতে পারছে না স্ত্রীকে, ছেলেরা মাকে, অথচ কোনো কথা বলতেও যেন তাদের সাহস হচ্ছে না। এই প্রথম তারা শুধু অবাক না,
বিমলাকে যেন তাদের কেমন ভয় করছে। তিনজনেই আরও একটু সময় দাঁড়িয়ে রইল। বাতাসের ঝাপটায় আর বৃষ্টির ছাটটা দাঁড়িয়ে থাকা যায় না। তিনজনে একটু অসহায়, অস্বস্তি আর বিস্ময় নিয়ে একে একে চলে গেল। বিমলা তেমনি দাঁড়িয়ে রইলেন, বৃষ্টির ছাঁটে ধুয়ে যাচ্ছেন। তার বুকের কাছে এখন কিছু ঠেলে উঠছে, গলার কাছে উঠে আসছে। তার চোখে এখন জল আসছে, বৃষ্টির জলে গাল ধুয়ে যাচ্ছে। তিনি বুকের কাছে হাত রেখে মনে মনে ডাকলেন, বাদল, বাদল, তুই আমার কাছেই রয়েছিস, আমার কাছেই থাক। ধন্যবাদ।